অনুচ্ছেদ ১০৬ সংবিধানের আলোচিত এক ধারা। গণঅভ্যুত্থানের মুখে যখন সর্বব্যাপী পলায়ন হয়েছে একটি সরকারের, একটি সংসদের, তখন এক ধরনের রক্ষা কবচ হয়ে ওঠে এই ধারাটি। অন্তর্বর্তী সরকার নামে বিদ্যমান সংবিধানে কোনো সরকার না থাকলেও এই ধারা বলেই গঠিত হয় নতুন সরকার। ভোট নির্বাচন সামনে রেখে জুলাই সনদ বা রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের পথে আবার যখন আলোচনা এই ধারাটি, তখন আজকের ভোটের ট্রেনের আলোচনার বিষয়েও অনুচ্ছেদ ১০৬। পুরো আয়োজনে আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। সংবিধান, রাষ্ট্র এবং গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাহী বিভাগের সঙ্গে সম্পর্কিত এই ধারার সম্প্রসারণ করতে আমাদের সঙ্গে আজ যুক্ত হবেন আইন বিশেষজ্ঞ, থাকবেন রাজনীতিকরাও। তবে সবার শুরুতে দেখে নেই ভোটের আওয়াজ। যেটি আমরা দেখছি যে ভোট নিয়ে আজকে বিভিন্ন দলের রাজনীতিকরাই মন্তব্য করেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, উনি বলেছেন যে নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আগামী নির্বাচনে ফ্যাসিবাদের কোনো অংশগ্রহণ থাকবে না। পিয়ার একটি উদ্ভট আলোচনা, ইহুদিদের পছন্দের পিয়ার ব্যবস্থা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম, উনি বলেছেন যে দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছে, আগামীতে ইসলামের ক্ষমতা দেখতে চায়। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, উনি বলেছেন যে বিএনপি ৫০ থেকে ১০০ আসনের বেশি পাবে না বলেছিলাম, এখন অবস্থা আরও তলানিতে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সংশয় আছে, তবে ১৫০টি আসনে জয়ী হবার সম্ভাবনা রয়েছে এনসিপির। যেটি এনে স্টুডিওতে থাকা অতিথির প্রতিক্রিয়া নিব। দর্শক, আজ আমাদের ভোটের ট্রেনের স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সারোয়ার তুষার, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। আমরা যেহেতু এই যেটিকে আমরা ভোটের আওয়াজ, এটি প্রত্যেকটা পর্বেই দেখাই, এটি নিয়ে যেহেতু শুরু করেছি, এই যে আপনার যিনি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, উনি বলেছেন যে বিএনপি ৫০ থেকে ১০০ আসনের বেশি ভোট পাবে না, আর আপনাদেরকে বলেছে যে ১৫০টি আসনে জয়ী হবার সম্ভাবনা রয়েছে এনসিপির। মানে এই যে আজকে নির্বাচন কমিশনে আপনাদের নিবন্ধন বিষয়ক একটা আলোচনা ছিল, মানে আমাদের প্রশ্নটা আপনার কাছে যে এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি এই ধরনের যে মন্তব্য করেন, মানে এইটা কি উনি কি বুঝে শুনে মন্তব্য করেন, নাকি বিতর্ক তৈরি হোক এটা উনি চান? অনেকেই তো চায় যে বিতর্কের মাধ্যমে আলোচনায় থাকতে। আপনাকে ধন্যবাদ। এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে যে আপনি যেটা বললেন, আজকে আমাদের আলোচনাটা কমিশনে ছিল মূলত নিবন্ধন এবং প্রতীক সংক্রান্ত। এর বাইরে উনি এসে মিডিয়া ব্রিফ করেছেন পরবর্তীতে, সেখানে এই কথাটা তিনি বলেছেন। আরও কিছু আলাপ হয়েছে। এখন প্রথম কথা হচ্ছে যে রাজনীতিতে তো আশাবাদ থাকতে হবে অবশ্যই। আপনি চাইবেন, আপনি নির্বাচনে অংশ নেবেন মানেই আপনি চাইবেন যে আপনি সরকার গঠন করেন, এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে রাজনীতিতে অলংকার কিংবা রেটরিকেরও একটা গুরুত্ব আছে। অনেক সময় একটা আলোচনা তৈরি করা, এটার একটা গুরুত্ব আছে। ফলে আগামী ইলেকশনে এখনই যেহেতু কিছু হলফ করে বলে দেওয়া যাচ্ছে না, যে কেউ যে কোনো ধরনের স্পেকুলেশন করতে পারে, নানা ধরনের জরিপও হচ্ছে, তো স্পেকুলেশন কিংবা অনুমান কিংবা এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে ভোটারকে প্রভাবিত করা, সবই তো আসলে রাজনীতির অংশ। ফলে সেই দিক থেকে আপনি তার বক্তব্যটাকে রাজনৈতিক বক্তব্য আকারে দেখতে পারেন। আমি অন্তত সেভাবে দেখছি। এটাকে দলীয় বক্তব্য বা বড় কিছু হিসাবে না দেখাই ভালো নাকি? এটা তার ব্যক্তিগত মতামত। আমরা এখনও দলগতভাবে আমরা তো চাই ১৫০ না, আমরা তো চাই যে আরও বেশি আসন নিয়ে পার্লামেন্টে অংশ নেওয়ার জন্য। কিন্তু আপাতত এখনও পর্যন্ত আমরা এটাকে দলীয় বক্তব্য হিসেবে ধরছি না। কিন্তু অবশ্যই আমরা চাই যে আমরা ভালো করি সামনে ইলেকশনে। সেটি কি ১৫০ আসনে জয়ী হওয়ার যে সম্ভাবনা? না, আপনি দেখেন আগামী নির্বাচনটা কীভাবে ঘটছে। আগামী নির্বাচনে কিন্তু ২০০৮-এর পরে আর কোনো সুষ্ঠু নির্বাচনের ইতিহাস নাই, এবং ইন দ্য মিন টাইম ভোটার পরিবর্তন হয়েছে, ভোটারের সাইকোলজি পরিবর্তন হয়েছে, এবং যেটা মনে হচ্ছিল যে আপনি জাকসু ইলেকশনেও দেখলেন যে আগে থেকে যা আমরা প্রেডিকশন করছি তা কিন্তু মিলছে না। ফলে যদি আমরা সারা দেশে ফর্মিডেবল ক্যান্ডিডেট দিতে পারি, যদি আমরা সেরকম গ্রহণযোগ্য প্রার্থীদের দিতে পারি যারা ইতিমধ্যে আমাদের দলে আছেন কিংবা পরবর্তীতে প্রার্থী হিসেবে আসবেন, তখন কিন্তু আসলে যে কোনো কিছুই ঘটতে পারে। এমনকি আপনি নিশ্চয়ই আপনার খেয়াল আছে যে ২০০৮ সালের নির্বাচনেও অনেক জায়গায়, এটা দল হিসেবে না, অনেক জায়গায় এরকম হয়েছে যে হেভিওয়েট প্রার্থীরা আসলে আপনার যারা ওই সময় অত আলোচনায় ছিল না, আন্ডারডগ প্রার্থী, তাদের কাছে কিন্তু হেরে গেছে। ৯১ সালে ইলেকশনে সবাই ভেবেছিল যে আওয়ামী লীগ জিতবে, এবং আওয়ামী লীগ আসলে ক্যাবিনেটও নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে ফেলেছিল। তার মধ্যে দিয়ে কিন্তু বিএনপি চমক দেখিয়েছে, এবং বিএনপির যারা ওই সময়ের তথাকথিত আনকোরা প্রার্থী তারা কিন্তু তখন ভালো করেছিল। যেমন শেখ হাসিনার বিরুদ্ধে সাদেক হোসেন খোকা, তিনি তখন নতুন প্রার্থী ছিলেন, তিনি তখন জিতেছেন। ফলে এবারে নির্বাচনটা যে কনটেক্সটে হচ্ছে, আমরা যেভাবে সাংগঠনিক বিস্তৃতির দিকে এখন মনোযোগ দিয়েছি, এবং সামনে গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলেছি যে এটা আমাদের, কিন্তু সারোয়ার তুষার, তার এনসিপি একটা সম্ভাবনার জায়গায় আছে। সম্ভাবনা যে দলটির, সেটার
মানে বিলুপ্ত হওয়ার প্রশ্ন কেন আসতেছে? আরো দলকে টানার এই যে একীভূত হওয়া বা এই আলোচনাগুলো কেন আসছে তাইলে? বিলুপ্ত হওয়ার কোনো আলোচনা আসে নাই, এটা একটা মানে মিসফ্রেমিং আর কি। আমরা কেন বিলুপ্ত হতে যাবো? আমরা এই সপ্তাহে আজকেই ঘোষণা এসছে যে আমরা নিবন্ধন, মানে অলরেডি এটা নথিবদ্ধ যে আমরা নিবন্ধন পাচ্ছি, ফলে বিলুপ্ত না। এটা যে কথাটা এসেছিল যে আপনি রাজনীতি করতে গেলে বিভিন্ন, যখন আপনার সম্ভাবনা বেশি থাকবে তখন আসলে বিভিন্ন পক্ষ, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন গ্রুপ আপনার প্রতি আগ্রহী হবে, আপনার দলে যোগ দিতে চাইবে। এই যে আলোচনা গুঞ্জন যেটা এখন চলছে যে গণ অধিকার পরিষদের সাথে আমাদের সাথে গণ অধিকার পরিষদের একীভূতকরণের যে আলোচনাটা, এটাকে আমি ওইভাবেই দেখি যে যেহেতু এনসিপি এই মুহূর্তে তরুণদের প্রধান মনোযোগের জায়গা এবং সারা বাংলাদেশে নতুন দল হিসেবে এনসিপির দিকে তাকিয়ে আছে, ফলে গণ অধিকার পরিষদ সহ অন্যান্য অনেকেই চাচ্ছে যে এই দলের সাথে। না, গণ অধিকার পরিষদ বলছে যে আপনারা চেয়েছেন, আমরা আরো আলোচনা করব। সৈয়দ তুষার, আপনি সঙ্গে থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে এই পর্যায়ে আমরা নির্ধারিত আলোচনায় ফিরতে চাই। আজকের আলোচনাকে সম্প্রসারিত করতে আমাদের সঙ্গে রাজধানীর বিজয়নগর থেকে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের, পুরানো পল্টন থেকে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসাইন। বেলায়েত হোসেন, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। আমাদের স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সৈয়দ তুষার। আমরা আলোচনায় যাব, তার আগে চলুন একটি বক্তব্য শুনে আসি সেই বিষয় সম্পর্কিত। বক্তব্যটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে বক্তব্যটি তিনি সম্প্রতি রাজধানীর একটা অনুষ্ঠানে দিয়েছেন। আমি বক্তব্যটা শুনে নিই। যদি কনস্টিটিউশনাল অর্ডার করেই এই জুলাই সনদের বাস্তবায়ন করতে হয়, এখন থেকেই সেটা কার্যকর করতে হয়, তাহলে তো দেশে দুইটা কনস্টিটিউশন বিরাজ করবে। এখন জুডিশিয়ারি কোনটা মানবে, প্রশাসন কোনটা মানবে, সেটা প্রশ্নটা নিয়ে আমরা যাই, দেখি সুপ্রিম কোর্ট কি বলে। এই কথা বলার পরে কেউ কেউ বললেন যে সুপ্রিম কোর্ট যে 106-এ মতামত দিয়েছে সরকার গঠনের জন্য, এটা নাকি সঠিক হয় না। কেউ কেউ বললেন যে এটা প্রধানমন্ত্রীর মতামত ছাড়া যেতে পারে না। তা আমি বললাম যে শেখ হাসিনার মতামতটা নেওয়া হয় না, এগুলা কি আমরা দুঃখিত যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার মতামতটা নিয়ে রাষ্ট্রপতি তারপরে পাঠাতেন সিগনেচার নিয়ে সুপ্রিম কোর্টে। বললাম এই সরকার পুরোপুরি সাংবিধানিকও না, আবার বলছে এটা পুরোপুরি বিপ্লবী সরকারও না, বলছে এটা মাঝামাঝি সরকার। আমি বললাম এটা নির্ধারণ হওয়া দরকার। সৈয়দ তুষার, বক্তব্যটি সালাউদ্দিন আহমেদের। আসলেই তো এটা নির্ধারণ হওয়া দরকার আছে। প্রশ্নটা হলো, এই যে সরকার, যেই 106-এর অধীনে গঠিত সরকারকে আপনারা মানে মেনে নিচ্ছেন বা ধরেন আপনারা, বা আরও তো অনেকগুলো স্টেক আছে, অনেকগুলো রাজনৈতিক দল সবাই মেনে নিচ্ছে, তাহলে এখন এই যে যখন বিএনপি একটা প্রস্তাব তুললো যে চলেন আমরা সুপ্রিম কোর্টের মতামত নেই এই জুলাই সনদ নিয়ে বাস্তবায়ন নিয়ে যে অনৈক্যগুলো, এখানে আসলে সমস্যা কোথায়? প্রথম কথা হচ্ছে এই সরকারকে তো আমরা সবাই মেনে নিয়েছি, সরকারের লিগ্যালিটি কিংবা লেজিটিমেসি নিয়ে কোনো প্রশ্ন নাই। কিন্তু আমরা বলেছি যে 106, এই 106 হচ্ছে আপনার কনস্টিটিউশনের ভেতরের একটা ব্যাপার, একটা সংবিধানের একটা অনুচ্ছেদ। এর মধ্য দিয়ে আপনি আসলে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল জিনিসকেই তো বৈধতা দিয়েছেন। কারণ এই যে অন্তর্বর্তী সরকার, এটা তো নাই আপনার কনস্টিটিউশনে। আপনার নিশ্চয়ই মনে আছে যে এই যে 106-এর সার্টিফাইড কপি কোথায়, এটা একজন আইনজীবী রিড করেছিলেন। তখন আদালত একটা খুবই ইন্টারেস্টিং মতামত, মানে পর্যবেক্ষণ দিয়েছেন বা মন্তব্য করেছেন, সেটা খুব ইন্টারেস্টিং। তারা বলেছিলেন যে এই সরকার জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার, সুতরাং এটা নিয়ে বিতর্কের কিছু নাই, হাইকোর্ট এটা বলছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, দ্যাটস মাই পয়েন্ট। মানে আপনি 106 আদালতের কাছ থেকে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল জিনিসের ব্যাপারে, যেটা আমাদের বক্তব্য যে এই সরকার তো সংবিধানের ভেতরে আছে কিনা এটা দেখার কোনো দরকার নাই। এটা যে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সরকার, এটা তো আদালত প্রকারান্তরে বলছেন, আপনি যদি এটাকে খেয়াল করেন। এটা হলো একদিক। আর দ্বিতীয় দিকে আপনার প্রশ্নটা ছিল যে এখন যেতে সমস্যা কোথায়। এখন যেতে সমস্যা হচ্ছে যে আপনি কি বার্তা দিতে চান। সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় বসেছে এবং বসার পরে তারা বাস্তবায়ন পদ্ধতির ব্যাপারে একটা ঐক্যমতে আসতে পারেন নাই, এবং এই কারণে আমরা আদালতে যাচ্ছি। আমরা কি জাতির কাছে এই বার্তা দিতে চাই এবং রাজনীতির প্রশ্নে আদালতকে টেনে আনতে চাই? বাংলাদেশে ইতিপূর্বে যতবার রাজনীতির প্রশ্নে আদালতকে টেনে আনা হয়েছে ততবার এটা নজির ভালো হয়নি। আমি অনেকগুলো, অন্তত দুটো উদাহরণ দিতে পারবো। একটা 96 সালে আর একটা 2011 সালে। 96 সালে আপনার আন্দোলনের ফসল ছিল এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এরপর 2011 সালে এসে আওয়ামী লীগ এটাকে বাতিল করে। এই যে অন্তর্বর্তী সরকার গঠন, এটাও তো নজিরের মধ্যেই পড়ে।
কোথায় কোন নজিরের মধ্যে পড়ে? ওই আদালতের পরামর্শে হয়েছে না এটা? হ্যাঁ, আদালতের পরামর্শ হয়েছে, কিন্তু আমি কি বললাম যে আদালতের পরামর্শ দিয়ে আপনি একটা এক্সট্রা কনস্টিটিউশনাল জিনিসকেই তো এখানে ইন্ট্রোডিউস করেছেন, ফলে আমরা ওখানে থাকি যে মানে আমাদেরকে ওই 106 এটার এই প্রশ্নে দেখানোর দরকার নেই। এখন আপনি আদালতের কাছে জুলাই বাস্তবায়নের প্রশ্নে কি জানতে চাইবেন 106 এর মধ্যে দিয়ে, যে জুলাই সনদ কারা বাস্তবায়ন করবে, আপনি কি প্রশ্ন পাঠাচ্ছেন এটাতে কিন্তু উত্তরটা নির্ভর করবে। আপনি যদি প্রশ্ন করেন যে এই সরকার সংস্কার বাস্তবায়ন করতে পারবেন কিনা, তাহলে আদালতের উত্তর একরকম হবে। যদি আপনি বলেন যে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে, তাহলে আরেক ধরনের উত্তর হবে। ফলে প্রশ্নটার মধ্যেই কিন্তু রাজনীতিটা আছে, এবং আপনি তার কাছে পাঠাবেন এবং তারপর তারা বলবে যে যদি ধরেন এটা বলে, এবং আদালত তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছে যে রাজনীতিবিদরা এটার ব্যাপারে পোলারাইজড, তারা কোন দিকে মতামত দেবেন। রাজনীতিটা পোলারাইজ মানে হচ্ছে জনগণেরও বিভিন্ন ধরনের মতামত আছে, ইজেন্ট ইট? কারণ রাজনৈতিক দলগুলো তো আসলে জনগণেরই প্রতিনিধিত্ব করে। বিএনপি এক ধরনের চায়, আমরা আবার আদালতের কাছে যেতে চাই না, অন্যান্য অনেক দলও চায় না। তাহলে এই সমস্ত পোলারাইজড ক্ষেত্রে আদালত আসলে কি মতামত দেবেন এরকম একটা নাজুক সময়। এই কারণে আমরা বলেছি যে রাজনৈতিক এই বিষয়গুলোতে রাজনীতির একটা বছর আমরা কাজ করলাম এটা নিয়ে, কমিশন, সরকার, রাজনৈতিক দল। এখন আপনি এটা আদালতের কাছে নিয়ে যাবেন, এটা তো আসলে কোনো ভালো বার্তা দেবেন না, এটা হচ্ছে আমাদের বক্তব্য। পাশাপাশি এই 106 একটা, এখানে একজন বিজ্ঞ আইনজীবী আছেন, 106 হচ্ছে একটা অপিনিয়ন, একটা মতামতমূলক ব্যাপার। এটা যে লিগেলি বাইন্ডিং ব্যাপারটা সেরকম না। তা এখন আপনি একটা মতামতমূলক জিনিস, এটা তো সুপ্রিম কোর্টকে দেয়া এক ধরনের এখতিয়ার বা ক্ষমতা। আরেকটা জিনিস খেয়াল করেন, এটা বলে আমি শেষ করি। জুলাই সনদের মধ্যে আপনি কি প্রস্তাবগুলো এনেছেন যেগুলো ইতিমধ্যে এই সংবিধানের বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করে? যেমন আপনার দ্বিকক্ষ সংসদ আপনি নিয়ে আসছেন, যেমন আপনি হচ্ছে ওই আরও যে তত্ত্বাবধায়ক সরকারের নতুন ফর্মুলা, মূলনীতি, তারপর হচ্ছে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, এই জিনিসগুলো আসছে। তো এখন আদালত বাই ডেফিনিশন আসলে সংবিধানের যে মূল বিদ্যমান যে বেসিক স্ট্রাকচার সেটাকে প্রোটেক্ট করবে, সুরক্ষা দেবেন, এটাই হচ্ছে আদালতের কাজ। এখন আপনি এই সংবিধানের বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করে এই ধরনের পরিবর্তনের প্রশ্নে এই সংবিধানের বেসিক স্ট্রাকচারকে রক্ষা করা যার সাংবিধানিক দায়িত্ব, তার কাছ থেকে পরামর্শ নেবেন, এটা তো হয় না। এই কারণে আমরা বলেছি যে আসলে কিন্তু সংবিধানে তো অন্তর্বর্তী সরকার ছিল না। হ্যাঁ, সে তো আপনি যেটা বলেন এক্সট্রা কনস্টিটিউশনাল একটা বিষয়, সে আদালত থেকেই পরামর্শটা এসেছে। আমরা একটু বিজ্ঞ আইনজীবীর কাছে যাই, অ্যাডভোকেট বেলাত হোসাইন, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে, আমরা এটা নিয়ে কথা বলছি। যে এই প্রশ্নটা আপনাকেও করতে চাই যে আদালতে পরামর্শ নিয়ে একটা সরকার গঠিত হইল, কিন্তু এই আদালতের পরামর্শ নেয়ার কথা যখন ভাবা হচ্ছে, এই যে একটা ঐকমত্য কমিশনের, তো সেই জায়গায় একটা অনৈক্য, সেই অনৈক্যের জায়গায় আদালত কি বলে যখন একটা বড় দল সেই প্রস্তাব তুলছে, সেখানে যেতে মানে অসুবিধাটা কোথায়, কি মনে হয় আপনার? আর এই 106 আসলে কত শক্তিশালী, যেহেতু আপনি আইনের মানে এক্সপার্টিজের জায়গা থেকেও বলবেন, বিশেষজ্ঞ মতামতের জায়গা থেকেও বলবেন যে আসলে 106টা আসলে কত শক্তিশালী। ধন্যবাদ। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা আজকে এখানে আলোচনা করছি। ইতিপূর্বে দুইজন অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ, তাদের বক্তব্য আমরা শুনেছি। দুজনেই রাজনৈতিক বিষয়াদি চর্চার পাশাপাশি তাদের আইনগত জ্ঞান সমৃদ্ধ বলে আমরা জানি। প্রথমত, এখন যে প্রশ্নটি আমাদের রাজনৈতিক অঙ্গনে বা বিচার প্রতিষ্ঠানে এখন উচ্চারিত হচ্ছে, সেটা হলো জুলাই যে চার্টার, জুলাই যে ডেক্লারেশন, যেটা মোটামুটি একটা পর্যায়ে এসেছে, কোনো জায়গায় ডিসেন্টিং ওপিনিয়ন ব্যতীত মোটামুটি অনেক জায়গায় কনসেনসাস হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন যেটা কোয়েশ্চেন হলো সেটার ইমপ্লিমেন্টেশনের মেকানিজমটা কি হবে। সেই ক্ষেত্রেই মূলত এখন ডিসএগ্রিমেন্ট বিটুইন দ্য পলিটিক্যাল পার্টিজ। এক্ষেত্রে পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল লিডার্স এবং লিগাল বা কনস্টিটিউশনাল এক্সপার্টস যারা, তাদের মতামত, আমরাও অনেক মতামত দিয়েছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো আর্টিকেল 106-এ সুপ্রিম কোর্টের বা অ্যাপেলেট ডিভিশনের ওপিনিয়ন নেওয়ার জন্য একটা প্রস্তাব এসেছে একটি রাজনৈতিক দল থেকে বা অনেক এক্সপার্ট থেকেও এসেছে। তো আমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হলো এই গভর্নমেন্ট বা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা কিন্তু 106-এর সেই ওপিনিয়ন নয়। সেটা আমরা ক্যাটেগরিক্যালি বলি, স্পষ্টভাবে বলছি যে 5 অগাস্টের পরে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের আইনগত ভিত্তি সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি ওপিনিয়ন যেটা নেওয়া হয়েছিল
106-এর সেটি নয়, সেটির কোনো বৈধতা নেই বা সেটিকে আমি কোয়েশ্চেন করব না, কিন্তু সেটা হলো একটা সুপারফ্লুয়াস, একটা অতিরিক্ত একটা বিষয়। মূলত 5 অগাস্টের পরে যে সরকার গঠিত হয়েছে সেটার ভিত্তি হলো জেনারেল উইল অব দ্য পিপল, জেনারেল উইল অব দ্য পিপল। সেটি পলিটিক্যাল সায়েন্সে এবং কনস্টিটিউশনালিজমে এটাও একটা প্রক্রিয়া সরকার গঠনের, সেটা স্বীকৃত, সারা ওয়ার্ল্ডে স্বীকৃত। 106 বেলায়েত ভাই, যেটা অ্যাডভাইজার, একটু ইন্টারাপ্ট করি। আপনি যে বলছেন যে পলিটিক্যাল উইল, গণঅভ্যুত্থানের সরকার, ঠিক আছে, এগুলো তো নিশ্চয়ই মানে ভালো কথা, কিংবা এগুলো মানা হচ্ছে, কিন্তু সরকার যখন এই সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে প্রশ্নের উত্তর দিচ্ছে, তখন তো তারা বলছে যে না, তারা 106 সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে গঠিত সরকার। তারা তো এটাকে যুক্তি হিসাবে, প্রমাণ হিসাবে বিভিন্ন সময় বক্তব্য বিবৃতিতে তারা দিচ্ছে। এটা আমার মতে, এবং আরো অনেকেই সেই একই মত ব্যক্ত করবেন। কনস্টিটিউশনের যে 106-এর ওপিনিয়ন, সেটা হলো অ্যাডভাইজারি ওপিনিয়ন। যখন রাষ্ট্রপতি মনে করেন যে কোনো কোয়েশ্চন অফ ল অথবা পাবলিক ইম্পর্টেন্স অথবা কনস্টিটিউশনাল সিগনিফিকেন্স আছে, সেই ধরনের কোনো ম্যাটারে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া আবশ্যক, তখন তিনি সুপ্রিম কোর্টের মতামত নিতে পারেন, তিনি নাও নিতে পারেন। আর সুপ্রিম কোর্ট যে ওপিনিয়ন দিবে সেটি হলো একটা মিয়ার ওপিনিয়ন, সেটা প্রেসিডেন্ট মানতে বাধ্য নন। এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টও পরবর্তীতে 10-15 ইয়ার্স পরে সুপ্রিম কোর্ট মে ডেভিয়েট ফ্রম দিস ওপিনিয়ন। এটা হলো একেবারে প্রতিষ্ঠিত লিগাল স্ট্যান্ডিং। সুতরাং 106-এর ওপিনিয়ন হলো একটা অ্যাডভাইজারি ওপিনিয়ন। যখন সিরিয়াস লিগাল কোয়েশ্চন বা কনস্টিটিউশনাল কোয়েশ্চন আসে, তখন রাষ্ট্রপতি যদি সন্তুষ্ট হয় যে সুপ্রিম কোর্টের ওপিনিয়ন নেওয়া যেতে পারে, তো সুপ্রিম কোর্টের ওপিনিয়ন নিয়ে রাষ্ট্রপতি সেটা মানতেও পারেন, নাও মানতে পারেন। এটা মিয়ার অ্যাডভাইজারি। সুতরাং এই গভর্নমেন্টের যারা বলেন যে আমাদের ভিত্তি হলো 106, আসলে সেটা ভুল বলেছেন। 106-এর একটা সাপোর্ট আছে, সেটা বলতে পারেন। তাদের ভিত্তি হলো জেনারেল পাবলিক উইল, একটা গণ অভ্যুত্থান বা বিপ্লব অনেকে বলছেন, আমরা বলি এটা একটা সুই জেনারিস, একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা আপরাইজিং হয়েছে বাংলাদেশে। সেই আপরাইজিং এর পরবর্তীতে একটা সরকার গঠিত হয়েছে জনগণের ইচ্ছার উপর ভিত্তি করে। সেটা হলো এই গভর্নমেন্টের ম্যান্ডেট। আর 106-কে আমরা একেবারে নেগেট করব না, একেবারে এক্সক্লুড করব না। 106-এর ওপিনিয়নটা হলো সুপ্রিম কোর্টের, এটা একটা সাপোর্টিভ, সেটা বরং জনগণের উইলে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে ফার্দার সাপোর্ট করেছে সুপ্রিম কোর্টের একটা ওপিনিয়ন। এটাই হলো আমার জি জি বেলায়েত ভাই, আপনার কাছে যাব একটু। আমরা 106 একটু দেখে নিই, দর্শকদের একটু দেখাতে চাই এই আলোচিত এই মানে কি বলবো অনুচ্ছেদটাতে কি লেখা আছে। আমি একটু আমাদের প্রযোজককে বলবো একটু দেখানোর জন্য। আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার, এটি বলা আছে 106 অনুচ্ছেদে। এখানে লেখা আছে, যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্বপূর্ণ যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করতে পারবেন। আমরা এই সঙ্গে আরেকটা অনুচ্ছেদ একটু দেখা দিতে চাই, সেটা হলো আর্টিকেল 48 অনুচ্ছেদ। সেখানে আবার রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী নিয়ে কথাবার্তা বলা আছে এবং সেখানে আমরা যেটা দেখছি যে বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী সংসদ সদস্যগণ কর্তৃক বিবেচিত হইবেন। এবং এই যে অনুচ্ছেদ, এটার 3 ধারায় বলা আছে যে এই সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও 95 অনুচ্ছেদের 1ম দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। আমরা একটু বেলায়েত ভাইয়ের কাছে আরেকবার যাব, তারপর আপনার কাছে আসছি। বেলায়েত ভাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বেলায়েত ভাই, যেটি এখন যেই দাবিটা করা হচ্ছে যে এই আসলে 2টা সংবিধান থাকবে কিনা, মানে যেটা কনস্টিটিউশন অর্ডার, যেটা সংবিধান বা সাংবিধানিক আদেশ যেটাকে বলা হচ্ছে, সেইটা যদি কার্যকর হয় তাহলে 2 ধরনের সংবিধান হবে। কারা মানবে, মানে প্রশাসন কোনটা মানবে, নির্বাহী বিভাগ কোনটা মেনে চলবে, এই যে প্রশ্ন, এইটার একটা সমাধানের জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই। বিএনপির ঐকমত্য কমিশনের যে প্রস্তাব দিয়েছে, মানে এইটা যদি যাইতে হয় তাহলে আসলে সেখানে প্রসেসটা কি হবে, আপনি যদি ব্যাখ্যা করেন।
না, আসলে আমি আগেই বলেছি এইখানে 106-এর ওপিনিয়নটা হলো অ্যাডভাইজারি ওপিনিয়ন। এই 106-এর এক্সারসাইজ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন বা সুপ্রিম কোর্ট করবে না যদি সেটা একান্ত সোশিও ইকোনমিক বা পলিটিক্যাল কোয়েশন হয়। জুলাই চার্টার ইজ এ পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট। জুলাই ডেক্লারেশন হলো একটা রাজনৈতিক সমঝোতা, এটা হলো একটা রাজনৈতিক ঐকমত্য। এটার ইমপ্লিমেন্টেশন কিভাবে হবে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। সুতরাং আমার মনে হয় না যেটা উচিত হবে রাজনৈতিক দল, বিএনপি একটা বড় দল, অন্যান্য দল আছে, জামাত ইসলামী আছে, এনসিপি আছে, প্রায় 30-এর উপরে দল, রাজনৈতিক দল সংলাপে অংশগ্রহণ করেছে, এখনো করছে। তাদের যে এক্সারসাইজ ব্রেন স্টর্মিং ওভার দ্য মান্থস তারা করেছে, এত মাস মোটামুটি একটা কনসেনসাসে তারা এসেছে। আর একটু ব্রেন স্টর্মিং করে তারা পলিটিক্যালি ডিসিশন নিতে হবে এটার ইমপ্লিমেন্টেশন মেকানিজম কি হবে। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে একান্ত পলিটিক্যাল কোয়েশনে, একান্ত রাজনৈতিক কতগুলো আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়ে সুপ্রিম কোর্টের ওপিনিয়ন নেয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আমরা রাজনৈতিক দলগুলোর যে মতামত তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, তাদের এটা আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু আমরা লিগাল যে আমরা আন্ডারস্ট্যান্ডিং বা আমরা আইনের ছাত্র বা সংবিধানের ছাত্র হিসেবে আমরা মনে করি যে এখানে অ্যাডভাইজারি ওপিনিয়ন নেয়ার তেমন কোনো প্রয়োজন নেই। এখানে আমাদের একটা কনস্টিটিউশন অর্ডার হতে পারে, সেই কনস্টিটিউশন অর্ডারে সংক্ষেপে জানি আপনি বললেন যে সুপ্রিম কোর্ট এতে মানে আমি যদি ভুল না করি যে এই ধরনের ওপিনিয়ন দেবে না বা জড়াবে না, মানে এটা কি আপনি মনে করছেন? কেন মনে করছেন একদম সংক্ষেপে একটু যদি বলেন, আবার আমরা বিরতির পরে আসবো, কিন্তু এখন যদি একটু সংক্ষেপে বলেন। না, সুপ্রিম কোর্ট এটাতে ইনভলভ হবে না সেটি আমি মনে করি না। আমার মনে হচ্ছে এই ব্যাপারে একান্ত রাজনৈতিক একটা পলিটিক্যাল কোয়েশন বা রাজনৈতিক প্রশ্নের ব্যাপারে সুপ্রিম কোর্টকে ইনভলভ করা এই মুহূর্তে উচিত হবে না, সেটি আমি মনে করি। জি বেলাল ভাই, আপনার বক্তব্য স্পষ্ট, সঙ্গে থাকুন। দর্শক, ভোটের ট্রেনের পর্যায়ে আমাদের একটি বিরতিতে যেতে হবে, আপনার সঙ্গে থাকুন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আমরা কথা বলছি সংবিধানের 106 অনুচ্ছেদ নিয়ে, কথা বলছি জুলাই সনদ বাস্তবায়নের পথ নিয়ে। অতিথির সঙ্গে আলোচনায় যাওয়ার আগে চলুন শুনে আসি নিয়ে তৃণমূল মানুষের মতামত। খুলনা থেকে মানুষের সঙ্গে কথা বলে মতামতটি পাঠিয়েছেন সহকর্মী রামিম হোসাইন। খুলনা থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি, রামিম চৌধুরী। সংবিধানের 106 অনুচ্ছেদের ব্যাখ্যা এবং বিশ্লেষণ নিয়ে রয়েছে নানামুখী মতামত। সংবিধান সংস্কার নিয়ে উঠছে নানা প্রশ্ন। এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছেন চলুন জেনে আসা যাক। এখানে নির্বাচিত সরকার ছাড়া তো সংশোধন করা যায় না। গত 15 বছর ধরে শেখ হাসিনা যেভাবে অত্যাচার নিপীড়ন চালাইছে, তাকেও সাধারণ শিক্ষার্থীরা এবং জনগণ মিলে তাকেও বিতাড়িত করা হয়েছে। এখানে কোনো আইন মানা হয়নি। তা সংশোধনে যে বর্তমান যে আইন আছে, সেই আইন অনুসারে অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু সে আইনে নাই। পরবর্তী বাংলাদেশের সরকারগুলো হওয়া উচিত হচ্ছে জনতার সরকার। জনতা যা বলবে সেটাই হওয়া উচিত। তাদের মন মতো, যেমন শেখ হাসিনা তাদের মন মতো করেছে, এরকম মন মতো যাতে কেউ কিছু না করতে পারে, এসেই সংবিধান পরিবর্তন করে দিল। যেমন আগে হচ্ছে আপনার ওই যে ইলেকশনের সময় তত্ত্বাবধায়ক সরকার আসতো, এখন হচ্ছে সেটা হঠাৎ করেই সংবিধান থেকে বাতিল করে দেওয়া হয়েছে। এরকম যাতে কোনোভাবে বাতিল করতে না পারে এরকম একটা ডিসিশন নেওয়া উচিত বা একটা স্টেপ নেওয়া উচিত। এভাবে আর কি পরবর্তী দেশকে আর কি আগায় নেওয়া যাওয়া উচিত। গণতন্ত্র রক্ষার জন্য এই দেশে কিন্তু ছাত্র আন্দোলন করেছে। সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়েও চিন্তা করতে হবে। আমরা চাই এখন সুষ্ঠু একটা নির্বাচন, যে নির্বাচন হবে মানে সবাই নির্বিঘ্নে, হিন্দু মুসলিম সবাই, নারী পুরুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। সাধারণ মানুষ বলছেন আগামীতে যেন কোনো শাসক শোষকে পরিণত না হয়, তার জন্য প্রয়োজনীয় সংস্কার সবার আগে প্রয়োজন। এর পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন দ্রুত করার কথাও বলছেন তারা। অনুচ্ছেদ 106 নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টির একজন নেতা এবং একজন বিজ্ঞ আইনজীবী। আমরা সৈয়দ স্যার আপনার কাছে যেতে চাই। এই যে মানে যেইটা দেখা যাচ্ছে যে মানে আদালতের কাছে যাওয়া, সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার, আপনি বলছেন যে প্রশ্নটা কি হবে, রাজনৈতিক ব্যাপার, মানে এর বাইরে অন্য কোনো ভয় বা অন্য কোনো শঙ্কা আছে আপনারা?
না, ভয়ের কিছু নাই, বিষয়টা খুব পরিষ্কার। আদালতের কাজ হচ্ছে তারা জনগণের পলিটিক্যাল উইল বা কালেকটিভ উইলকে আপহোল্ড করবেন, ওইটার ব্যাপারে ডিকটেক্ট করবেন না যে জনগণের পলিটিক্যাল উইল এভাবে হওয়া উচিত, এটা হওয়া উচিত, এটা কিন্তু আদালত বলবেন না। আদালত হচ্ছে যেটা জনগণ তার পলিটিক্যাল উইল ঠিক করবে সেটাকে আপহোল্ড করবেন, এটাই হচ্ছে আদালতের ম্যান্ডেট, ঠিক আছে? এই কারণেই কিন্তু ওই কনস্টিটিউশনের বিভিন্ন সংশোধনীকে আদালত অসাংবিধানিক বলে যখন সেটা পলিটিক্যাল উইলের বিরুদ্ধে যায়। তো এখন আপনি আসলে একটা নতুন বেসিক স্ট্রাকচার, নতুন সাংবিধানিক কাঠামো, অলমোস্ট নতুন সাংবিধানিক কাঠামো তৈরি করার চেষ্টা করছেন। এটার ব্যাপারে আসলে যারা এই বিদ্যমান, আপনি যদি বলেন যে সাংবিধানিক ধারাবাহিকতা বাংলাদেশে চলছে, যদি সেটা হয় তাহলে এই 106-এর কাজ হচ্ছে বা আদালতের কাজ হচ্ছে ওই বেসিক স্ট্রাকচারকে রক্ষা করা। নতুন একটা বেসিক স্ট্রাকচারের ব্যাপারে তারা মতামত দিতে পারবেন না, এটা একেবারেই কন্ট্রাডিক্ট। সাংবিধানিক কি ধারাবাহিকতা চলছে না? না, সাংবিধানিক ধারাবাহিকতা কোথায় চলছে? এটা তো খোদ এই 106-এর যে অপিনিয়ন নেওয়া হয়েছে আদালতের কাছে সেটাতেই প্রমাণিত, যেটা আমি একটু আগে বললাম, যে তারা বলছে যে এত কথা বুঝি না, মানে তাহলে এখন সংবিধান কোথায় আছে? সংবিধান যেটা ধরেন আমরা যদি বলি যে এই সংবিধান একটা ডেড কনস্টিটিউশন, এটাকে আপনি মবি মানিয়ে রেখেছেন। এখন আমরা সংবিধান দ্বারা পরিচালিত হচ্ছি না, মানে 72 সংবিধান দ্বারা, এবং অনেক আইনজীবীরা বলেছেন যে ইতিমধ্যেই 50+ অনুচ্ছেদ ভায়োলেট করে কিন্তু এই সরকার চলছে, ঠিক আছে? ফলে এখন এই সরকারকে সংবিধান দিয়ে বোঝা যাবে না। সালাউদ্দিন সাহেবের একটা বক্তব্য আমি একটু বলতে চাই, উনি বলেছেন তাহলে কি সংবিধান দুটো হবে? সংবিধান কখনোই দুটো হয় না। ধরেন আপনি যদি সাংবিধানিক আদেশ এই মুহূর্তে দেওয়া হয়, যদি সিদ্ধান্ত আমরা সবাই নেই যে সাংবিধানিক আদেশের প্রক্রিয়া আমরা যাব, আপনি বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময় দেখবেন যখন যখন অস্থায়ী সাংবিধানিক আদেশ দেওয়া হয়েছে তখন বিদ্যমান সংবিধানটা পোস্টপোন করা হয়েছে বা স্থগিত করা হয়েছে। আবার অনেক সময় বলা হয়েছে যে এটা বহাল থাকবে কিন্তু এটার স্পিরিটের সাপেক্ষে, এই সাংবিধানিক আদেশের স্পিরিটের সাপেক্ষে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে সংবিধানটাকে আপনি স্থগিত করেছেন তার আইন দ্বারাই কিন্তু নতুন সংবিধান হওয়ার আগ পর্যন্ত আপনি চলবেন, যেটাকে বলা হয় যে ল কন্টিনিউয়াস এনফোর্সমেন্ট অর্ডার, আইনের ধারাবাহিকতা রক্ষা। মানে আপনি সংবিধান একদিক থেকে সাংবিধানিক আদেশ দিয়ে বললেন যে এই সংবিধান এখন আমাদের প্রাধান্য পাবে না, আবার পরের দিন বলবেন যে নতুন সংবিধান হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই সংবিধানের যে বিভিন্ন আইন আছে সেগুলো দ্বারাই রাষ্ট্র পরিচালিত হবে। পার্থক্য হচ্ছে যে সকল আইন বিদ্যমান পরিস্থিতির সাথে, বিদ্যমান যে স্পিরিট বা সাংবিধানিক আদেশ প্রোক্লেমেশন যেটাই বলেন, এটার সাথে যে সকল আইন সাংঘর্ষিক বিদ্যমান আইন সংবিধানের, সে সকল আইন প্রাধান্য পাবেন না। এটা হলো সিম্পল কথা। ফলে এখানে দুটো সংবিধানের তো কোনো প্রশ্নই নেই, সংবিধান একটাই থাকবে। না, আপনি আপনার বক্তব্যেই বললেন যে এই আদালতের কাজ হলো জনস্বার্থ দেখা এবং এই অনেক কিছু বললেন, কিন্তু এই আদালত, এবং আপনি উল্লেখ করলেন যে আদালতে কিন্তু রিটের মাধ্যমে বা রায়ের মাধ্যমে অনেক সংশোধনীকে অবৈধ ঘোষণা করে, যেটা অতীতে দেখা গেছে। তাহলে এই যুক্তিটাও তো একটা যুক্তি, এটাও তো মানে একটা ভালো ব্যাপার যে ভবিষ্যতের এই সংখ্যা মাথায় রেখে আগের থেকে আদালতের একটা পরামর্শ যেটি বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে, মানে এটা কি, মানে এটা কেন মানে বিরোধিতা করতে হবে? এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে আপনি রাজনৈতিক, যেটা ওই বিজ্ঞ আইনজীবী উনিও বললেন, রাজনৈতিক সিদ্ধান্তে আপনি আদালতকে টেনে আনতে পারেন না। বাংলাদেশের ইতিহাসে এটা রোজিগুলো ভালো হয় নাই। না, সেই ক্ষেত্রে এই যে সরকার যে গঠিত হইলো সেখানেও তো রাজনৈতিক একটা সম্মতি আছে, তাই তো? সব দল এটা মেনে নিয়েছে, পরিষ্কার করেছে। তখন কেন আদালতের কাছে যাওয়া? কিন্তু এটা তো ভুল হয়েছে, আমরা বলছি এটা কোনো দরকার ছিল না। আপনার এই যে এখন এত প্রোক্লেমেশন, এত সাংবিধানিক আদেশ, এখন আমরা এরকম খুঁড়িয়ে হাঁটছি, আপনি তো 5 আগস্টের পরেই একটা প্রোক্লেমেশন দিতে পারতেন। তখন দেওয়া যায় নাই কিন্তু রাজনৈতিক দলগুলোর কারণেই, যে তারা এটাকে বললো, তারাই এটাকে সাংবিধানিক ধারাবাহিকতার ভেতরে ঢুকিয়েছে। এটা কোনো দরকার ছিল না। তবু যে এটা হয়েছে অসুবিধা নেই, কিন্তু এটাকে প্রাইম করা যাবে না। রাজনৈতিক দল কারা? রাজনৈতিক দল তো জনগণের প্রতিনিধিত্ব করে নাকি? তাহলে রাজনৈতিক দল যদি বিরোধিতা করে, সাহেবেরই একটা কথা উনি কমিশনে বলেছেন, সমস্ত রাজনৈতিক দল মিলেও জনগণের 40% প্রতিনিধিত্ব করে মাত্র। মানে রাজনৈতিক দলের বাইরে একটা বিশাল জনগণ আছে। রাজনৈতিক দলের চাওয়াটা কি পুরোপুরি জনগণের চাওয়া বলা যাবে না। এই কারণেই তো পিপল কথাটা আছে আধুনিক রাষ্ট্রে, যে আপনি আমাদের সংবিধান শুরু হয়েছে না এই কথা দিয়ে, যে উই দ্য পিপল, আমরা জনগণ। তাহলে আমরা জনগণ সিদ্ধান্ত, তো রাজনৈতিক দলগুলো তো জনগণের অধীন, তারা তো জনগণের উপরে ট্রাম্প কার্ড করতে পারবে না বা ট্রাম্প করতে পারবে না। তারা জনগণকে অবশ্যই প্রতিনিধিত্ব করে, তারা কিন্তু জনগণের মাস্টার না, এটা খেয়াল রাখতে হবে। এখন ধরেন আদালত বললেন যে আপনি এটা একটা মনে হচ্ছে একটা গেম, যে আপনি আদালতকে দিয়ে বলাবেন যে ওই যেটা বিএনপি চাচ্ছে যে পার্লামেন্টে নিয়ে যাও এই সংস্কার, এটা বিএনপি চাচ্ছে। এখন যদি আদালতের মাধ্যমে আপনি এটা বলাতে পারেন তাহলে আরো বেশি হয়। পার্লামেন্ট কি সবথেকে মানে সর্বোত্তম উপায় না? কারণ ওখানে তো জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই থাকবে। না, একেবারেই না। জনগণের প্রতিনিধিরা থাকবে, তাদের কাজ হবে আইন প্রণয়ন করা।
সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করার বিষয়ে তারা মতামত দিতে পারেন না, তাদের একটা ম্যান্ডেট নাই। এই কারণে আমরা বলছি যে সকল আপনি দেখেন বাংলাদেশের 4-5টা সংশোধনী অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে, বিভিন্ন সময় কোর্ট করেছে, আপনি সেটা মানে কেন করেছে বলছেন যে আপনি এই সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করেছেন, সুতরাং এই সংশোধনী অবৈধ কিংবা অসাংবিধানিক, এটা বলেছেন না। আরও একটা উদাহরণ আমি আপনাকে দিই, যে 8ম সংশোধনী, উনি যে এখানে একজন আইনজীবী আছেন, 8ম সংশোধনী করেছিলেন এরশাদ সাহেব, যে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ করতে হবে। এটা কিন্তু আদালতই তখন বলেছিল যে যেহেতু আমাদের রাষ্ট্র একটা ইউনিটারি স্টেট, এককেন্দ্রিক একটা রাষ্ট্র, এখানে এই হাইকোর্টের বিকেন্দ্রীকরণ এটা অসাংবিধানিক, মানে আপনার সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে। এখন কিন্তু এই জুলাই সনদের মধ্যে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ বা যে স্থায়ী বেঞ্চ করা, হ্যাঁ, এটা কিন্তু একটা মেজর এজেন্ডা। তো যেটার ব্যাপারে আপনি যদি এই সংবিধানের অধীনে গঠিত সংসদের যান, এইটাকে নিয়ে যান, তখন সেখানে কি আদালত বলতে পারবে যেটার ব্যাপারে ইতিমধ্যে একটা প্রেসিডেন্স আছে, 8ম সংশোধনী আছে, এই সংবিধানের যে বেসিক স্ট্রাকচার সেটার অধীনে গঠিত পার্লামেন্ট এটার ব্যাপারে মতামত দিতে পারবে না বা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে না, কারণ এটা প্রেসিডেন্স আছে। কিন্তু এই কারণে তো এখন বেসিক স্ট্রাকচার বদলেরই কথা আসছে, যে আপনার এই যে 8ম সংশোধনীতে যেটাকে অসাংবিধানিক করা হয়েছিল, এটা আপনি এখন আবার আনতে পারবেন শুধুমাত্র যদি আপনি এটাকে পার্লামেন্টের বাইরে করেন। পার্লামেন্টের বাইরের ফোরাম কোনটা? কেউ কোনো দল সাংবিধানিক আদেশের কথা বলছে, আমরা বলেছি গণপরিষদের কথা বলছেন। আমি একটু বেলায়েত ভাই, গণভোট, জি বেলায়েত ভাই আপনার কাছে একটু যাই, মানে এই যে কনস্টিটিউশন অর্ডার, বিশেষজ্ঞরা এরকম একটা মত দিচ্ছে, সেটাকে নিয়ে আবার গণভোটের কথা বলছে, মানে জাতীয় নির্বাচনের সঙ্গে আর একটা গণভোট হবে, এবং এটা এখনই বাস্তবায়ন চাইছে কোনো দল, এবং বিতর্কটা মানে মূলত এই জায়গায়। মানে আইনজীবী হিসেবে আপনার কি মনে হয়, এই যে সংবিধানের সঙ্গে খুব গভীরভাবে সম্পর্কিত যে ব্যাপারগুলো, এই রাষ্ট্রের শাসন ব্যবস্থা, রাষ্ট্রের এই যে নির্বাহী বিভাগ কেমন হবে বা আইনসভা, মানে এইগুলো কি আসলে এই সংসদের বাইরে বাস্তবায়ন করার আসলে কোনো নজির আছে বাংলাদেশে সম্ভব? ধন্যবাদ। আসলে একটা কোয়েশ্চেন সব জায়গা থেকে করা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশন কি আছে নাকি নাই। তো এই ব্যাপারে তো আমাদের অনেক মতামত আছে অনেকের। আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি জনাব আব্দুল মতিন, উনি ঐকমত্য কমিশনে এক্সপার্ট হিসেবে উনি একটা ওপিনিয়ন দিয়েছেন। উনি বলেছেন সংবিধান বর্তমানে ততটুকুই আছে যতটুকু আমরা মেনে চলছি। এটা হলো একটা মোটামুটি মডারেট একটা পজিশন। সংবিধান ততটুকুই আছে যতটুকু আমরা মেনে চলছি। সুতরাং এই ক্ষেত্রে একটা মডারেট আনসার আমরা পাচ্ছি, যেটা লিগ্যাল এক্সপার্ট একটা টিম কিন্তু ইতিমধ্যে ঐকমত্য কমিশনে একটা এক্সপার্ট ওপিনিয়ন দিয়েছে যে জুলাই চার্টার কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে। তারা মোটামুটি শর্ট একটা প্যারাগ্রাফে একটা ওপিনিয়ন দিয়েছে, যেটার মূল কথা হলো এনসিসি, যেটা কনসেনসাস কমিশন, তাদের কাছে একটা ওপিনিয়ন দিয়েছে যে ইন্টারিম গভর্নমেন্ট একটা কনস্টিটিউশন অর্ডার ফ্রেম করতে পারে। কিসের ভিত্তিতে? আন্ডার আর্টিকেল 22 অফ দ্য জুলাই ডেক্লারেশন বা জুলাই চার্টার। জুলাই চার্টারের অনুচ্ছেদ 22 অনুসারে তারা একটা সংবিধান আদেশ বা সাংবিধানিক আদেশ বা কনস্টিটিউশন অর্ডার একটা তারা প্রমালগেট করবে, এবং সেটা পরবর্তীতে একটা রেফারেন্ডামের মাধ্যমে সেটাকে ইনকর্পোরেট করা হবে। রেফারেন্ডাম কখন হবে, গণভোট কখন হবে, তারা মতামত দিয়েছেন নেক্সট যে পার্লামেন্টারি ইলেকশন হবে সেই একই দিনে রেফারেন্ডাম হতে পারে। এভাবে করে রেফারেন্ডামের মাধ্যমে জনগণের যে ইচ্ছা, সেই ইচ্ছার রিফ্লেকশন হবে। এটা হলো একটা মডারেট একটা পন্থা জুলাই চার্টারকে ইমপ্লিমেন্ট করার। আমার মতে 106-এর চেয়ে এই কনস্টিটিউশন অর্ডার করে এটাকে পরবর্তীতে রেফারেন্ডামের মাধ্যমে রেটিফাই করে নেওয়াটাই হবে সবচেয়ে বেশি যৌক্তিক। আর 106-এর যেটা অ্যাডভাইজারি ওপিনিয়নের কথা বললেন, সেটা হলো একটা পারসুয়েসিভ ফোর্স আছে। এটা একটা বাইন্ডিং ফোর্স নেই, এটা হলো একটা পারসুয়েসিভ ফোর্স আছে। এটা পরবর্তীতে ইভেন সুপ্রিম কোর্টও সেই অ্যাডভাইজারি ওপিনিয়নের বাইরে চলে যেতে পারে, ডেভিয়েট করতে পারে। পরবর্তী সুপ্রিম কোর্ট কিন্তু এই অ্যাডভাইজারি ওপিনিয়নের বাইরে গিয়ে ভিন্ন মতো পোষণ করতে পারে। সুতরাং এটা মাথায় রাখতে হবে
যে অ্যাডভাইজারি ওপিনিয়ন 106 এটা বাইন্ডিং না, সবসময় এটা বাইন্ডিং না। এটা প্রেসিডেন্ট গ্রহণ করতেও পারে, নাও গ্রহণ করতে পারে। নাম্বার 3 যেটা আমাদের তুষার সাহেব বললেন যে মৌলিক একটা স্তম্ভ আছে কতগুলো আমাদের কনস্টিটিউশনের, সংবিধানের কতগুলো মৌলিক স্তম্ভ বা বেসিক স্ট্রাকচার আছে, যেগুলো বলা হয় যে পার্লামেন্টের যে অ্যামেন্ডিং পাওয়ার আছে, সংশোধনের যে পাওয়ার আছে, ক্ষমতা আছে সংসদের, সেই ক্ষমতা বলে বেসিক স্ট্রাকচারে হাত দেওয়া যায় না, সেখানে এক্সক্লুশন ইনক্লুশন করা যায় না। বেসিক স্ট্রাকচারের ব্যাপারে আমাদের বর্তমানে লিগ্যাল পজিশন আমাদের সুপ্রিম কোর্টের এটি। সুতরাং যখন আপনি জুলাই ডেক্লারেশনকে কনস্টিটিউশনের প্রিএম্বলে স্থান দেবেন, প্রিএম্বল নিজে একটা বেসিক স্ট্রাকচার, একটা বেসিক স্ট্রাকচার আপনি এখন আগামী পার্লামেন্টের জন্য ওয়েট করবেন, পার্লামেন্ট সেই বেসিক স্ট্রাকচারটা প্রস্তাবনায় জুলাই চার্টারকে ইনক্লুড করবেন, আরো অনেকগুলো বেসিক স্ট্রাকচার ডেমোলিশ করবে পার্লামেন্ট, সেটা কিন্তু হবে না। এটা সেই ক্ষেত্রে বেলায়েত ভাই পার্লামেন্টের চেয়ে তাহলে কোনটা শক্তিশালী? আপনার মানে পার্লামেন্টের থেকে শক্তিশালী বা এমন কোন শক্তি আছে যে পার্লামেন্ট না পারলে সেই শক্তি বেসিক বা মূল যে কাঠামো সেটি চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে? আপনার কাছে আবার আসবো, তার একটু বিরতিতে যাই। দর্শক দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আমরা আলোচনা করছি 106 অনুচ্ছেদ নিয়ে সংবিধানের। বেলায়েত ভাই, আপনার কাছে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম সেখান থেকে শুরু করি। সেটা হলো যে এই যে অ্যাডভাইজারি ওপিনিয়নে যেটা আসছে, আদালতের কাছে যদি পরামর্শ চাওয়া হয়, আদালত তো সেই পরামর্শটাই তো দিতে পারে। এটা হলো 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি বলছেন যে বেসিক স্ট্রাকচার আইনসভাও পরিবর্তনের ক্ষমতা রাখে না, তাহলে কারাই এই পরিবর্তনটা কারা করবে? আর কোনো কিছু কি আছে পৃথিবীর যে অপরিবর্তনীয়? না, থ্যাংক ইউ। এটা আসলে একটা কমপ্লেক্স একটা লিগ্যাল কোয়েশ্চেন। তবে যেহেতু বাংলাদেশে এখন একটা ট্রানজিশনাল পিরিয়ড চলছে এবং সাংবিধানিক, রাজনৈতিক এবং লিগ্যাল ইস্যুগুলো ইন্টারমিঙ্গলড, অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে, এই বিষয়টা এই যে তুষার সাহেব রাজনীতিবিদ কিন্তু খুবই সুন্দর করে বলেছেন যে অ্যামেন্ডিং পাওয়ার এবং কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সংবিধানের সংশোধন, পরিবর্তন, অল্টারেশন, এগুলোর যে পাওয়ার, এটা হলো একটা অ্যামেন্ডিং পাওয়ার। আর অ্যামেন্ডিং পাওয়ার হলো একটা সংশোধনের ক্ষমতা, সেটা পার্লামেন্ট সংশোধন করতে পারে। তো সেই ক্ষেত্রে যে লিমিটেশন, একটা লিগ্যাল একটা জুরিসপ্রুডেন্স আছে, কনস্টিটিউশনাল একটা জুরিসপ্রুডেন্স আছে, যে যেগুলো সংবিধানের মৌল কাঠামো, সেগুলো বিভিন্ন রায়ের মাধ্যমে মৌল কাঠামোগুলো ঠিক করা হয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে। সেই মৌল কাঠামো যেমন সরকারের ধরন, যেমন প্রস্তাবনা, বেসিক প্রিন্সিপলস, এগুলো যেমন হাইকোর্টের বেঞ্চেস, এই সমস্ত এগুলো হলো আমাদের বেসিক স্ট্রাকচার, যেগুলো সংশোধন করার জন্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগে, গাঠনিক শক্তি লাগে। 2 ধরনের পাওয়ার এই ক্ষেত্রে আছে, একটা হলো অ্যামেন্ডিং পাওয়ার, যেটা পার্লামেন্টের আছে, আরেকটা হলো কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেটা হলো গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শুধু এক্সারসাইজ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে জুলাই চার্টারে, জুলাই ডেক্লারেশনে অনেকগুলো প্রভিশন আছে, অনুচ্ছেদ আছে, যেগুলো সংবিধানের অনেক বেসিক স্ট্রাকচারকে হিট করে। সেই সমস্ত বেসিক স্ট্রাকচার যদি আমরা ডিল করতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে পার্লামেন্টের কাছে না, আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। সেটা কিভাবে হবে? একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা যেতে পারে, গণপরিষদ করা যেতে পারে। সেই গণপরিষদের কাজ পরবর্তীতে পার্লামেন্ট একই দিনে হতে পারে, এগুলো এটা অন্য একটা আলোচনা। না বেলায়েত ভাই, আপনি যেহেতু এখানে আসছেন, আপনি এখানে আসছেন, আমরা ওই সররাত স্যার তারাও তো সেই গণপরিষদের পক্ষেই কথা বলে। আমার ছোট্ট প্রশ্ন এটা হলো, এই গণপরিষদ যেটার কথা বলছেন, গণপরিষদ তো একটা নির্বাচনের মাধ্যমেই তো হবে। তো সেই নির্বাচনে দেখা গেল যে গণপরিষদের নেতা নির্বাচিত হইলেও যারা এই ধরনের পরিবর্তন বা এই ধরনের সংস্কারের পক্ষে না, তখন কি হবে? আর গণপরিষদ যখন একটা কিছু করে ফেলে, তখন কি সেটা একদমই অপরিবর্তনীয়? এভাবে অপরিবর্তনীয় থাকে? বাংলাদেশের সংবিধানে কি বা থেকেছে সেটা? সেই নিশ্চয়তা আছে? জি, আমাদের কনস্টিটিউশন যেটা নেওয়া হয় 72, এটা পার্সুয়েন্ট টু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রেকমেন্ডেশন। কেমন?
আর গণপরিষদ যেটা করবে এখানে জুলাই ডেক্লারেশন যে কনসেনসাস সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাছে প্লেস করা হবে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো গণপরিষদ অ্যাডপ্ট করবে। এটাই মেকানিজম আর কি। সেটা আগে তো পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ঐকমত্য হয়ে যাবে। এই জুলাই চার্টার ধরেন, এই জুলাই ডেক্লারেশন, এখানে এই অনুচ্ছেদগুলো কনস্টিটিউশন সম্পর্কিত, সেই কনস্টিটিউশন সম্পর্কিত অনুচ্ছেদগুলো থেকে কোনগুলো বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারগুলো আগামী গণপরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেটা অ্যাডপ্ট করতে পারে। আর যেগুলো পার্লামেন্ট পারবে, যেগুলো বেসিক স্ট্রাকচারের সাথে সম্পর্কিত না, সেগুলো পার্লামেন্টের উপর ছেড়ে দিতে পারে। অথবা বেসিক স্ট্রাকচার এবং নন বেসিক স্ট্রাকচার গণপরিষদ করতে পারে এবং পার্লামেন্ট করতে পারে। দুই ধরনের সংশোধনী পরিবর্তন আগামী গণপরিষদ অ্যাডপ্ট করতে পারে। জি হলো আমার মত। বেলাদ ভাই আপনি থাকেন, আমরা সরাসরি আপনার এই যে গণপরিষদের কথা তো আপনারাই বলছেন, মানে এই যে একটা গণপরিষদ, মানে গণপরিষদ কি মানে একটা ওই সাজানো গোছানো গণপরিষদ, যারা এই গণপরিষদে তো বিতর্কও হয় সংবিধানে কি হবে না হবে, মানে এখানে কি কোনো হবে না, তো শুধু তার সেটা পাশ করে দেবে? না, বিতর্ক হবে না কেন? আপনি যে সেখানে যদি এই জুলাই সনদ যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে বাইরে বিতর্ক হয়, না পুরোটা পারবে না। কারণ হচ্ছে যে একটা ফ্রেম কিন্তু আপনি ইতিমধ্যে তৈরি করে দিয়েছেন, যেটা পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে হয়েছে এবং পিপল দেখছে এটা। ফলে গণপরিষদ এটাকে পুরোপুরি উল্টে দিতে পারবে না। তবে অবশ্যই বিতর্ক হবে, এটা আরও খুঁটিনাটির দিক নিয়ে। কিন্তু যেটাই হোক, এটার লাভটা হচ্ছে যে আপনি এই যে জুলাই চার্টার যেটা পাঠাচ্ছেন, জুলাই চার্টারটাই কিন্তু গণপরিষদ বিতর্কের ভিত্তিভূমি। আপনি 72 সালে যে গণপরিষদটা হয়েছে, তারা কিন্তু শূন্য থেকে শুরু করে নাই। একটা 34 সদস্য বিশিষ্ট মানে ওই কি বলে সংবিধান কমিটি ডক্টর কামালের নেতৃত্বে তারা কিন্তু আগে কাজ করেছেন, সেটাকেই পরে কিন্তু আপনি পাঠিয়েছেন। আপনার আরও ডিটেলস তর্ক বা ডিটেলস পরামর্শ ওখানে আপনি গণপরিষদে নিতে পারেন, কিন্তু একটা আপনি এজেন্ডাগুলো সেট করে দিচ্ছেন। 70 অনুচ্ছেদ, কিন্তু স্যার এই যে একটা লিগ্যাল ফ্রেমের মধ্যে তারা আলোচনা করবে, সেটা জুলাই সনদ, কিন্তু সেখানে তো গণভোট কেন ওটা থেকে শক্তিশালী হবে না? গণভোটের কথা এসেছে তো, যেটা এই যে আমাদের আইনজীবী উনি বললেন যে এখানে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আর অ্যামেন্ডিং পাওয়ার দুটো জিনিস। কনস্টিটিউয়েন্ট পাওয়ারের গণপরিষদ একটা অপশন, গণভোটও একটা অপশন হতে পারে। তো গণভোটের কথাও কিন্তু কেউ বলেছেন, কিন্তু গণভোটের ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিয়েছে। যেমন ধরেন 84টা মতামত, আপনার এখন এখানে আছে 11টা। আপনি গণপরিষদ বাইপাস করে কিন্তু গণভোট করা যাবে, এটা কিন্তু অসুবিধা হবে না। গণভোটের মধ্যে দিয়ে যদি জনগণ এই জুলাই চার্টারের পক্ষে মতামত দিয়ে দেন, ধরে নিতে হবে যে এটাই পিপলের এই মুহূর্তের অভিপ্রায়। ফলে এটাও কিন্তু একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেটা পরবর্তী পার্লামেন্ট কোনোভাবেই আর উল্টে দিতে পারবে না। সেটাকে বরঞ্চ ওই পার্লামেন্ট কী করবে, ওটাকে অ্যাবজর্ব করবে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের কি মানে কোনো কিছুই তো অপরিবর্তনীয় না, আমাদের পলিটিক্যাল উইল 20 বছর পরে 15 বছর পরে বদলে যেতে পারে। তখন যদি বদলে যায়, আমরা আবারও এই ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসবো। গণভোট হবে, গণপরিষদ হবেই। এটা পৃথিবীতে বহু দেশে অনেকবার হয়েছে, তুরস্ক, ফ্রান্স, ইতালি, এই সমস্ত দেশে 4, 5, 6, 7 বার এরকম হয়েছে। কিন্তু আমরা যেটাতে ফোকাস করছি, এটা হচ্ছে আপনার পলিটিক্যাল উইল বদলায় নাই, কিন্তু শুধুমাত্র একটা ভুল পদ্ধতিতে আপনি গেছেন বলে, অ্যামেন্ডিং পাওয়ারের কাছে আপনি বেসিক স্ট্রাকচার তুলে দিয়েছেন বলে আপনি ধরে রাখতে পারেন নাই। পরবর্তীতে মানে যদি আপনি পার্লামেন্টের কাছে নিয়ে যান, তাহলে কিন্তু 72 সালের সংবিধানের বেসিক স্ট্রাকচারটা থেকে গেল। এই বেসিক স্ট্রাকচারে বলেই 5, 7, 8 বছর পরে আদালত বলতে পারবে এই যে জুলাই চার্টারের মধ্য দিয়ে আপনি যেগুলো পরিবর্তন করেছেন সংসদে, এগুলো সবগুলো অসাংবিধানিক, কারণ বিকজ এগুলো আপনার 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে। আমরা বলছি যে ভুল পদ্ধতিতে যাওয়া যাবে না, জনগণের পলিটিক্যাল উইল বদলাতে পারে। 71-এ আমাদের একরকম পলিটিক্যাল উইল ছিল, সময়ের ধারাবাহিকতায় আমাদের পলিটিক্যাল উইল আরও আপগ্রেডেড হয়েছে, আরও হবে। ফলে পলিটিক্যাল উইল যদি বদলে যায়, সেটা প্রশ্ন আলাদা, কিন্তু আপনার পলিটিক্যাল উইল বদলায় নাই। আপনি ইউ ওয়ান্ট টু প্রিজার্ভ দি চেঞ্জেস, কিন্তু আপনি একটা ভুল পদ্ধতি বেছে নিয়েছিলেন বলে যে আপনি প্রিজার্ভ করতে পারলেন না। এখানেই কিন্তু আমাদের আশঙ্কা, এটা নিয়ে আমরা কথা বলছি। সরত স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই ভোট ট্রেনে যুক্ত হবার জন্য। ধন্যবাদ অ্যাডভোকেট বেলায়েত হোসেনকে আজকের এই শোতে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা আমাদের কোথাও যে মানুষের কথায় ফেরত যেতে চাই, বিতর্ক গণভোট নাকি গণপরিষদ না কিভাবে জুলাই সনদের বাস্তবায়ন হবে, এটা রাজনীতিকরা একটা জায়গায় আসুক এবং মানুষেরা যেটি চায় যে এটির একটা সমাধান হোক এবং এই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হোক। এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।